এরপরে আসে একটু হ্যাঁ, এরপরে এখানে কিছু সংজ্ঞা আছে। এট ফার্স্ট যে সংজ্ঞাটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি? একটু দেখো, দা কোয়ান্টিটি রুট ওভার জেড বাই ওয়াই। জেড বাই ওয়াই এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এবং এই টার্মটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স রুট ওভার জেড বাই ওয়াই। তাহলে রুট ওভার মানে এখানে একটু ভুল আছে, তাহলে এখানে জেড নট ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার জেড বাই ওয়াই। এখানে জেড এর যে ইউনিট মানে এটা হচ্ছে ওহমস পার ইউনিট লেন্থ, আর ওয়াই এর যে ইউনিট মানে এটা হচ্ছে সিমেন্স পার ইউনিট লেন্থ। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা ওহমসই পাবো না, কারণ এই সিমেন্সটা যদি রিভার্স হয় ওই সময় এটা ওহমস হয়ে যাবে, তাই না? মানে সিমেন্সটা যদি উপরে উঠে যায় এটা মানে ওই তোমার ওহমস হয়ে যাবে না? রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এখান থেকে যে ইউনিটটা পাবো ইউনিটটা হবে ইন ওহমস। তাহলে জেড নট ইকুয়ালস হচ্ছে রুট ওভার জেড বাই ওয়াই। আচ্ছা, এখানে জেড হচ্ছে পার ইউনিট লেন্থের জন্য ইম্পিডেন্স। তাইলে পার ইউনিট লেন্থের জন্য ইম্পিডেন্স কে, এবং এটার টোটাল যে ডিসটেন্স, অর্থাৎ মানে ট্রান্সমিশন লাইনের টোটাল যে ডিসটেন্স আমরা যদি ওটা দিয়ে গুণ করি, তাহলে আমরা যদি পার মিটারের একটা ইম্পিডেন্স কে যদি টোটাল লেন্থ দিয়ে গুণ করি, তাহলে আমরা টোটাল ইম্পিডেন্সটা এখান থেকে পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে জেড যেটা আছে জেডটা হচ্ছে পার মিটারে ইম্পিডেন্স। তাহলে পার মিটারের ইম্পিডেন্স কে টোটাল এই মানে ট্রান্সমিশন লাইনের লেন্থ দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমরা টোটাল যে ইম্পিডেন্স ওটা পেয়ে যাব। তাহলে টোটাল ইম্পিডেন্স জেড এস কে আমরা ক্যাপিটাল জেড দ্বারা এখানে প্রকাশ করলাম। ইন দ্য সেম ওয়ে ওয়াই এস কে আমরা এখানে ক্যাপিটাল ওয়াই দ্বারা এখানে এই প্রকাশ করলাম। তাহলে ইকুয়ালস টু জেড ইকুয়ালস আমরা জানি এখানে কি থাকে, এখানে আর থাকে আর এল থাকে। তাহলে আমরা এই মানে এখানে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? জেড ইকুয়ালস টু আর প্লাস জে ওমেগা এল, না? তাহলে একইভাবে ওয়াই ইকুয়ালস টু আমরা এখান থেকে কি লিখতে পারি? জি প্লাস জে ওমেগা সি। ওকে, তাহলে এটাই হচ্ছে আসলে মানে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। এখানে খেয়াল করো, দ্য কোয়ান্টিটি ডিপেন্ডস আপন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লাইন পার ইউনিট লেন্থ। অর্থাৎ জেড এর মান, এই মানটা যত বেশি হবে তাহলে টোটাল ইম্পিডেন্সটাও অত বেশি হবে না? এখানে জেড এর এই মানটা যত বেশি হবে টোটাল ইম্পিডেন্সের মানটাও অত উম, উম, বেশি হবে না? এখানে জেডটা হচ্ছে কি পার ইউনিট লেন্থের জন্য ইম্পিডেন্স, না? ওই জন্য এটা যেহেতু জেড এর উপরে এখানে ডিপেন্ড করে, ওই জন্য এই টার্মটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ওকে, এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে একটা টার্ম আছে, এটা হচ্ছে সার্জ ইম্পিডেন্স। আচ্ছা, যখন একটা লাইনে যখন কোনো ধরনের লস থাকবে না, একটা লাইনে যখন কোনো ধরনের লস থাকবে না, ওই সময় যে ইম্পিডেন্সটা আমরা পাবো ওটাকে বলা হয় সার্জ ইম্পিডেন্স। আচ্ছা, যদি লসলেস হয় লাইন, ওই সময় এখানে আর এবং জি, আর এবং জি উভয়টা এখন জিরো হবে। তাহলে আর এবং জি যদি এখান থেকে জিরো হয়, তাহলে জেড নট ইকুয়ালস টু হবে কি অনলি রুট ওভার এল বাই সি, না? জি স্যার। আচ্ছা, আর এবং জি যদি জিরো হয়, এখান থেকে শুধু এল বাই সি। এখন টোটাল ডিস্টেন্সটা যদি আবার মানে আগের মতো এস হয়, তাহলে এই মানে রুট ওভার এল এস বাই সি এস। ইয়েস। তাহলে রুট ওভার এল বাই সি এল এস বাই সি এস। তাহলে এল এস কে আমরা লিখবো এখানে ক্যাপিটাল এল, এবং সি এস কে লিখবো কি এখানে ক্যাপিটাল সি। তাহলে এটা হচ্ছে কি সার্জ ইম্পিডেন্স। তাহলে আমরা এখান থেকে কি ধরে নিতে পারি, যখন আমরা সার্জ ইম্পিডেন্সটা হিসাব করব ওই সময় এটা কি হইতে হবে? এটা একটা লসলেস লাইন হইতে হবে। আমরা কি প্র্যাকটিক্যালি কি এই ধরনের কোনো লাইন পাই? না স্যার। আচ্ছা, প্র্যাকটিক্যালি না কিন্তু স্যার। এটা ফিজিবল না, এটা ফিজিবল এই থিওরিটিক্যালি। ওকে, আমরা যখন কোন মানে থিওরিটিক্যাল অ্যানালাইসিস যখন মানে এখানে
করব, অথবা কোন একটা লাইনকে আমাদেরকে যখন মানে এই মানে লসলেস হিসেবে মানে চিন্তা করতে হবে, ওই সময় আমরা এই টার্মটা ইউজ করব। তাইলে এই প্র্যাকটিক্যালি যেহেতু এই ধরনের কোনো লাইন পাওয়া সম্ভব না, আমরা এই কন্ডিশনটাকে কি বলবো, এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স না, এটা 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 একটা কি স্পেশাল কেস। সো Characteristic. হ্যাঁ, দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইন দিস স্পেশাল কেস, এটাও এক ধরনের মানে ক্যারেক্টারিস্টিক্স মানে ইম্পিডেন্স, বাট স্পেশাল কেস, অর্থাৎ যেখানে আর এবং জি উভয়টাই কি জিরো। তাহলে মানে সার্জ ইম্পিডেন্সটা এক ধরনের ইম্পিডেন্স, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, বাট Characteristics. এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা মানে সব ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কি তোমার সার্জ ইম্পিডেন্স না। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের একটা কেস, একটা নির্দিষ্ট কন্ডিশনে একটা কেসকে আমরা কি বলবো, সার্জ ইম্পিডেন্স না। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু গেল। সার্জ ইম্পিডেন্সের পরে আসবে সার্জ ইম্পিডেন্স লোডিং, SIL, মানেটাকে মানে সংক্ষেপে SIL বলে। আচ্ছা, তাহলে সার্জ ইম্পিডেন্স লোডিং হচ্ছে যখন আমাদের এই সিস্টেমে যখন পিউরলি রেজিস্টিভ লোড থাকবে, তখন ওই লোডে যে পাওয়ারটা ডেলিভার্ড হবে ওটাকে বলা হয় সার্জ ইম্পিডেন্স লোডিং। তাহলে কি বললাম, আমার পাওয়ার সিস্টেমে যে লোডটা যদি কি হয়, পিওরলি রেজিস্টিভ হয়, যদি লোডটা যদি কি হয় পিওরলি রেজিস্টিভ হয়, তখন ওই লোডে যে পরিমাণ পাওয়ার ডেলিভার্ড হবে ওটাকে কি দ্বারা এক্সপ্রেস করা হয়, সার্জ ইম্পিডেন্স It's loading. লোডিং। আচ্ছা, তাহলে আমরা জানি কি V ইকুয়ালস টু √3 IZ না, আমরা জানি V ইকুয়ালস টু √3 IZ, V ইকুয়ালস টু কি √3 IZ স্যার। আচ্ছা আচ্ছা, √3 টা আসলে কেন? থ্রি ফেজ। আচ্ছা, তাহলে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, I ইকুয়ালস টু V ডিভাইডেড বাই হাইট না। আচ্ছা, থ্রি ফেজ যে আমরা বললাম, এখানে আরেকটা কথা আছে, আমরা যখন ফেজ ভোল্টেজ এখানে হিসাব করব ওই সময় হচ্ছে I ইকুয়ালস টু V ডিভাইডেড বাই Z, যখন BP ইকুয়ালস টু BL ডিভাইডেড বাই √3 হবে ওই সময় কি BL ডিভাইডেড বাই এখানে হবে কি √3। হ্যাঁ, এটা কি বুঝছো? অর্থাৎ I ইকুয়ালস টু, যখন আমরা এখানে লাইন কারেন্টটা যখন আমরা এখানে নিব, যদি এখানে ফেজ ভোল্টেজ থাকে, যদি এখানে তাহলে আমাদেরকে মানে এটাকে লাইন ভোল্টেজ জানতে হবে, তাহলে BP ইকুয়ালস টু BL ডিভাইডেড বাই কি √3 ইনটু Z। আচ্ছা, পিউরলি যদি মানে রেসিস্টিভ হয়, দ্যাট মিন্স ওখানে কোনো ধরনের কোনো লস নাই, অর্থাৎ এই যে স্পেশাল যে কেস ওটা, তাহলে Z নট ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের √L/C। এখানে Z মানে হচ্ছে Z নট, এবং Z নট ইকুয়ালস টু হচ্ছে কি √L/C। আচ্ছা, যেহেতু এটা পিউরলি রেসিস্টিভ, একটু দেখো, তাহলে SIL ইকুয়ালস টু হচ্ছে কি আমরা মানে এখানে কি জানি √3BL/IL, এই মানটা হচ্ছে থ্রি ফেজের জন্য √3BL/IL। এখানে যে √3 এটা হচ্ছে BP ইকুয়ালস টু BL ডিভাইডেড বাই √3 এর জন্য না। আবার এখানে যে SIL হচ্ছে আমাদের থ্রি ফেজে যে পাওয়ার, এটা যদি রেসিস্টিভ হয় লোড, ওই সময় cos phi এর মান কত, আমরা ইকুয়েশন কি জানি, আমরা ইকুয়েশন জানি হচ্ছে P ইকুয়ালস টু √3BI কি cos phi না। তাহলে যদি লোডটা যদি রেসিস্টিভ হয় ওই সময় এটা সমান কি 1 স্যার। 1। ইকুয়ালস টু ইকুয়েশন হচ্ছে কি √3BL/IL। তাহলে √3BL আমরা এখানে
মানে এখানে লিখলাম, আর এখানে এখানে আমরা আইএল ইকুয়ালস টু একটা ইকুয়েশন এখানে আগে ছিল। ওকে, তাহলে মানে আমরা মানে এখান থেকে এসআইএল এর জন্য একটা ইকুয়েশন যেখানে পেয়ে যাব, ভিএল স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার এল বাই সি। এতটুকু কি বুঝছো? স্যার। আচ্ছা, এরপরে আসো হাইপারবোলিক ফর্ম অফ লাইন ইকুয়েশন। আচ্ছা, হাইপারবোলিক ফাংশনটা কি জন্য ইউজ করা হয়? যদি কেউ সংক্ষেপে যদি জিজ্ঞেস করে হাইপারবোলিক ফাংশন গুলা কি জন্য ইউজ করা হয়, এটা সিম্পলি আনসার দিবা টু রিডিউস দ্য ইকুয়েশনস governing the behavior of the transmission line in steady state। অর্থাৎ স্টেডি স্টেট কন্ডিশনে একটা ট্রান্সমিশন লাইনের যে বিহেভিয়ার, ওটা অ্যানালাইসিস যখন আমরা মানে আমরা করব, ওই সময় ওখানে অনেক বড় ইকুয়েশন আসতে পারে। সেই ইকুয়েশনকে রিডিউস করার জন্য আমরা হাইপারবোলিক ফর্মুলাগুলা ইউজ করি। তাহলে এই হাইপারবোলিক ফর্মুলাটা ইউজ করে ইকুয়েশনটাকে কিভাবে ছোট করা যায়, তাহলে এখন আমাদেরকে ওই জিনিসটা দেখতে হবে না, কারণ আমরা এখন কি বলতেছি কেন ইউজ করে হাইপারবোলিকটা আরেকবার বলুন। হাইপারবোলিক ফর্মটা আমরা মানে ইউজ করি কোন একটা বড় ইকুয়েশনকে ছোট করার জন্য। আমরা সিম্পলি এটাকে কি বলবো, কোন একটা বড় ইকুয়েশনকে ছোট করার জন্য। কারণ একটা ট্রান্সমিশন লাইনের জন্য যখন আমরা ইকুয়েশন আনবো তখন ইকুয়েশনটা বড় হইতে পারে, তাহলে সেই ইকুয়েশনটাকে ছোট করার জন্য আমরা মানে আমরা এই ফর্মটা ইউজ করব। তাইলে এখন আমাদেরকে মানে দেখতে হবে কিভাবে হাইপারবোলিক ফর্মটা ইউজ করে একটা বড় ইকুয়েশনকে ছোট করা যায়, তাই না? তাহলে যদি আমরা মানে দেখতে পারি, তাহলে ওখান থেকে কি মানে এটা প্রুফ হবে যে হাইপারবোলিক ফর্মটা একটা বড় ইকুয়েশন কি করে ছোট করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু আগে বলছি লং ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন মানে দেখব, একটা হচ্ছে ভি এর ইকুয়েশন আর একটা হচ্ছে কি আই এর ইকুয়েশন, না? তাহলে দেখো, এটা হচ্ছে লং ট্রান্সমিশনের ক্ষেত্রে ভি এর ইকুয়েশন হচ্ছে এটা। হ্যাঁ, ওখানে যে ইকুয়েশনটা আমরা মানে ওইখান থেকে পাইছিলাম, ওই ইকুয়েশনটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বিআর এবং আইআর এর ইকুয়েশন আমরা কিন্তু শর্ট এবং মিডিয়ামের ক্ষেত্রে একই কাজ করছিলাম, তাই না? বিএস কে আমরা বিআর এবং আইআর, আবার আইএস কেও কি বিআর এবং আইআর, এই দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা আলাদা করছিলাম, না? হ্যাঁ, তাহলে এখানেও সেম। এখানে বিআর এর যে টার্ম গুলা, এই যে বিআর, এখানে বিআর এর মানে যে টার্ম গুলো আমরা এগুলোকে আলাদা করব। তো একটু খেয়াল করো, এখান থেকে আসবে বিআর ডিভাইড বাই 2 ই টু দি পাওয়ার গামা এস, প্লাস এখান থেকে আসবে কি বিআর ডিভাইড বাই 2 ই ইনভার্স গামা এস, তাই না? জি স্যার। আসবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বিআরটা যদি কমন নিই, আমরা এখান থেকে কি পাবো, ই টু দি পাওয়ার গামা এস প্লাস ই ইনভার্স গামা এস বাই 2। তাহলে বিআর গুলো একসাথে হলো, তাই না? জি স্যার। প্লাস একই ভাবে যদি আমি আইআর এর টার্ম গুলো মানে একসাথে করি, তাহলে মানে এখান থেকে আসবে কি জেড নট আইআর ই টু দি পাওয়ার গামা এস, আর মানে এখান থেকে আসবে জেড নট আইআর ই ইনভার্স গামা এস। তাহলে এই যে হাফ আসলো, হাফ ই টু দি পাওয়ার গামা এস মাইনাস ই ইনভার্স গামা এস ইনটু জেড নট আইআর। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ক্লিয়ার না হয় তোমরা হাতে মানে একটু লিখতে পারো আর কি। হাতে কি লিখবা? হাতে যদি চাও লিখতে, তাহলে এটা লিখতে পারো। ভি এবং আই এর ইকুয়েশনে আইআর এবং ভিআর এর এই টার্ম গুলোকে আলাদা করা লাগবে। আচ্ছা, হাইপারবোলিক ফর্মে ই পাওয়ার গামা এস প্লাস ই ইনভার্স, স্যার এগুলো কি মুখস্থ করে ফেলবো স্যার? না, শুধু এই ইকুয়েশনটা শুধু বি এর ইকুয়েশন এবং আই এর ইকুয়েশন, এই দুটো মুখস্থ করলে হবে। ওকে, কারণ এটার যে ইয়াটা মানে ডেরিভেশনটা এটা অনেক বড়, কিন্তু এগুলো তো এমনিতেই তোমার মানে তোমার এ লাইনটা তো তোমার
এখান থেকে আসবে না, তাহলে তোমার এই লাইনটা মুখস্থ করার প্রয়োজন নেই, আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে শুধু বি এবং আই এর ইকুয়েশন গুলো একটু দেখবা। আর তোমরা খাতায় যদি চাও এখন এটা লিখতে পারো। তাহলে বি এর ইকুয়েশন হচ্ছে এটা, আই এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আই এর ইকুয়েশনও সেম, আমরা এখানে বি এর টার্ম এবং আই এর টার্ম এই দুটাকে স্যার। আলাদা করব, তাই না? জি স্যার। আচ্ছা, হাইপারবোলিক ফর্মে ই পাওয়ার গামা এস প্লাস ই ইনভার্স গামা এস বাই 2 ইকুয়ালস টু হচ্ছে cos এস গামা এস। এটা হচ্ছে হাইপারবোলিক ফর্মের ইকুয়েশন। হাইপারবোলিক ফর্মের ইকুয়েশনটা কি? cos এস গামা এস ইকুয়ালস টু কি আসতেছে, দেখো। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, উপরে হাফের পরে কয়টা মাইনাস স্যার নাকি গুণন দেয় স্যার? বি এর ক্ষেত্রে না না, এটা মাইনাস না, এটা হাফ ইনটু হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমরা এতটুকু আগে একটু খাতায় লিখে ফেলো বি এবং আই এর ইকুয়েশনটা। লিখছি স্যার। সবাই লিখে নাই মনে হয়, তুমি লিখছো হয়তো, কিন্তু দেখবা যে অনেকে লিখে নাই। একটু খাতায় একটু লিখো পুনরাও। এখানে এটা কিন্তু আবার কি আই আর মাইনাস এটা, আর এখানে এটা হচ্ছে হাফ ইনটু ই পাওয়ার গামা এস মাইনাস ই ইনভার্স গামা এস। আচ্ছা, এতটুকুর পরে একটু খেয়াল করো, এতটুকু কি হয়েছে লেখা? জি। আচ্ছা দেখো, এটা হচ্ছে হাইপারবোলিক ফর্মুলার ইকুয়েশনটা। সাইন এইচ গামা এস ইকুয়ালস টু হচ্ছে ই পাওয়ার গামা এস মাইনাস ই ইনভার্স গামা এস বাই 2 cos এইচ গামা এস ইকুয়ালস টু ই পাওয়ার গামা এস প্লাস ই ইনভার্স গামা এস বাই 2। তাইলে যে জায়গায় ওখানে ই পাওয়ার গামা এস মাইনাস ই ইনভার্স গামা এস ডিভাইড বাই 2 আছে, আমরা ওখানে এখন কি লিখবো? আমরা এই টার্মটার স্থানে ওখানে স্যার সাইন আর ইয়ার কজের টার্মটা লিখবো আর কি স্যার। হ্যাঁ, sin h গামা s আর এটা হচ্ছে cos h গামা s। যদি এটা লিখি আমাদের ইকুয়েশনটা এতটুকু চলে আসলো না, b ইকুয়ালস টু b আর cos h গামা s প্লাস এটা i এরপরে i ইকুয়ালস টু এটা। তাহলে ইকুয়েশনটা কি ছোট হইলো নাকি বড় হইলো? ছোট হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই বলতে পারি হাইপারবোলিক ফর্মের কাজ হচ্ছে কি টু রিডিউস দ্য ইকুয়েশনস, না? ইকুয়েশনটাকে কি করা, এখানে রিডিউস করা। তাহলে এই ইকুয়েশনটাকে এখন যদি আমরা আমাদের আগের এই ইকুয়েশনটা ছিল b ইকুয়ালস টু a br প্লাস b ir, এরপরে i ইকুয়ালস টু c vr প্লাস d ir, যদি এটার সাথে যদি আমরা এটাকে করি কম্পেয়ার করি, এখানে a ইকুয়ালস টু হচ্ছে কি cos h গামা s, না? জি স্যার। b ইকুয়ালস টু হবে কি z নট sin h গামা s, না? জি স্যার। c ইকুয়ালস টু হবে 1 ডিভাইডেড বাই z নট sin h গামা s, কারণ c vr, না? c vr প্লাস dir, dir কেন হচ্ছে এটা dir। ওকে। জি স্যার। আচ্ছা, এখন শর্ট, মিডিয়াম এবং লং সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস একটু চিন্তা করো, a ইকুয়ালস d আসছে কিনা? তোমাদের আগের ক্লাসের সাথে একটু মিলাও, এর আগেও কিন্তু a এবং d এগুলা ইকুয়াল আসছিল। জি a স্যার। এবং d, তাহলে সবগুলোর ক্ষেত্রে a আর d, এই যে শুধু b এবং c এই দুইটা টার্ম চেঞ্জ আসে, তাই না? জি স্যার, একবার b = z আসছিল। হ্যাঁ, অর্থাৎ তাহলে a এবং d এই দুইটা প্যারামিটার সবগুলোর ক্ষেত্রে একই। তাহলে এখানে যে বললাম a b c d, এখন একটু খেয়াল করো,
সরি, এখানে এই এসটা যদি হয় পার ইউনিটের জন্য, তাহলে ইন টোটাল যে লেন্থ এটা যদি হয়, ধরো মানে এখানে যেটা আছে এটা হচ্ছে স্মল এস, এটাও ধরে স্মল এস, এটাও ধরে স্মল এস, এটাও স্মল এস, অর্থাৎ স্মল এস দিয়ে এখানে বোঝায় পার ইউনিট লেন্থ। এখন টোটাল যে ডিসটেন্স এটা যদি ক্যাপিটাল এস হয়, টোটাল যে ডিসটেন্স এটা যদি ক্যাপিটাল এস হয়, তাহলে এই স্মল এস ইকুয়ালস টু এখানে আমরা কি লিখবো, ক্যাপিটাল এস, বি ইকুয়ালস টু হবে বিএস এবং আই ইকুয়ালস টু হবে কি আইএস। ওকে, তাহলে এখানে বি এর জায়গায় হবে বিএস এবং আই এর জায়গায় হবে কি এখানে আইএস, এই স্মল এস এর জায়গায় হবে এখানে ক্যাপিটাল এস। হ্যাঁ, তোমার মানে এখানে আর গুলা কি থাকবে, অর্থাৎ বিএস এবং আইএস এর জন্য ইকুয়েশনটা এটা আসলো না, বিএস ইকুয়ালস টু এটা এবং 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 আইএস ইকুয়ালস টু এটা। তাহলে এখানে এ বি সি ডি এর যে প্যারামিটার ওগুলো আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব। এতটুকু ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে হাইপারবোলিক ফর্মটা ইউজ করা হয় কেন? ইকুয়েশনটাকে ছোট করার জন্য স্যার। ইকুয়েশনটাকে বড় ইকুয়েশনকে ছোট করার জন্য। বড় ইকুয়েশনকে ছোট করার জন্য আমরা হাইপারবোলিক ফর্মটা ইউজ করি। এটার অ্যাপ্লিকেশনটা কি তাহলে আমরা মানে এখন ম্যাথমেটিক্যালি প্রুফ হইছে একটা জি স্যার। বড় ইকুয়েশন যে ছোট করা যায়? আচ্ছা, এরপর আসো ফেরান্ট ইফেক্ট। এই টার্মগুলা বিভিন্ন ভাইভাতে জিজ্ঞেস করে, স্কিন এফেক্ট কি, এরপরে মানে ফেরান্ট ইফেক্ট কি, ইফেক্ট গুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এই ইফেক্টটা প্রযোজ্য হয় লং ট্রান্সমিশনের ক্ষেত্রে। এই ইফেক্টটা কোন সময় প্রযোজ্য হয়? লং ট্রান্সমিশন। লং ট্রান্সমিশনের ক্ষেত্রে। টার্মগুলো একটু মনে রাখবা। ফেরান্ট ইফেক্টটা প্রযোজ্য হয় লং ট্রান্সমিশনের ক্ষেত্রে, কারণ আমরা জানি লং ট্রান্সমিশনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স ইফেক্ট আছে না? লং স্যার। ট্রান্সমিশনের জি ক্ষেত্রে কি স্যার, আছে? ক্যাপাসিটেন্স ইফেক্টটা ইফেক্ট। বেশি। তাহলে ক্যাপাসিটেন্স ইফেক্ট যেখানে বেশি সেখানে ভোল্টেজের পরিমাণও বেশি হতে পারে, তাই না? জি স্যার। ভোল্টেজের পরিমাণও বেশি হতে পারে। এই ধরনের কোন লং ট্রান্সমিশন লাইন যদি এটার সেকেন্ডারিটা ওপেন থাকে অথবা লাইটলি লোডেড থাকে, তাহলে কি বললাম, এই ধরনের ট্রান্সমিশন লাইনটা যদি ওপেন সার্কিটেড থাকে অথবা খুবই অল্প পরিমাণে লোড থাকে, সেই সময় রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেন্ডিং এন্ডের তুলনায় বেশি হয়ে যেতে পারে। কে বললাম আবার একটু মানে একজনে বলো তো। একটা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স ইফেক্ট আছে, তাই না? তাহলে এই ধরনের কোন সিস্টেমে যদি ওপেন সার্কিট থাকে লাইনটা অথবা লাইটলি মানে লোডেড থাকে, সেই সময়ে রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেন্ডিং এন্ডের তুলনায় বেশি হতে পারে। কিন্তু নরমালি আমরা জানি কি সেন্ডিং এন্ডের যে ভোল্টেজ ওটাই বেশি থাকে, তাই না? জি স্যার। কিন্তু ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে লং ট্রান্সমিশন লাইনে রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেন্ডিং এন্ডের তুলনায় বেশি হয়ে যেতে পারে। এই ঘটনাটাকে কি বলা হয়? ফেরান্টি ইফেক্ট বলা হয়। ওকে, তাহলে ফেরান্টি ইফেক্টে কি আমাকে একজন একটু বলো। স্যার, রিসিভিং এন্ডে ভোল্টেজটা যখন এই সেন্ডিং এন্ডের ভোল্টেজ থেকে বেশি হয়ে যায় তখন আমরা ওটাকে ফেরেন্টি এফেক্ট বলি। বেশি হয় কেন? স্যার, ক্যাপাসিটেন্সের কারণে স্যার। এটা কি ধরনের ট্রান্সমিশন লাইনে হয়? স্যার, লং ট্রান্সমিশন লাইনে স্যার। আচ্ছা, অন্যরা কি শুনতেছো না নাকি? শুনতেছি স্যার। জি স্যার। তুমি ঘুমাচ্ছ না? জি স্যার যে বললা মনে হয় ঘুমাচ্ছ নাকি? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটার একটা ইকুইভ্যালেন্স সার্কিট, তাহলে এটাও আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রুফ করা লাগবে, তাই না? এটা যে মানে বেশি হচ্ছে এটা আমাদের স্যার সাউন্ডটা ছোট হয়ে গেছে স্যার। সাউন্ড ছোট হয়ে গেছে কেন? এখন ঠিক আছে? জি স্যার, সাউন্ড ভালো হয়তো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো তাইলে, একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করা লাগবে। আবার এই ঠিক একই জিনিসটা আমরা
ইকুয়েশন দিয়ে প্রুভ করব, মানে এই তোমার এই হাইপারবোলিক ফর্মুলার মতো। ফার্স্টে আসো ডায়াগ্রামটা। এখানে খেয়াল করো, এটা হচ্ছে বিএস। এই ডায়াগ্রামটা তোমাদের সাথে পরিচিত তাই না? এটা নমিনাল পাই মডেলে ছিল না? জি স্যার। ঠিক একই রকম একটা ডায়াগ্রাম আমরা এখানের জন্য আঁকলাম। এটা হচ্ছে C/2 এখানে IC1, এটা ধরলাম IC2। হ্যাঁ, এই IS টা IC1। এখানে খেয়াল করো, কোনো লোড যদি না থাকে, কোনো লোড যদি না থাকে, এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে? ধরো এখানে কোনো লোড নাই, ওই সময় এদিকে কোনো কারেন্ট আসবে? না স্যার। কোনো কারেন্ট যদি না আসে, ওই সময় কি এই IR ইকুয়ালস টু 0 হবে না? জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখানে IR ইকুয়ালস টু মানে এখানে 0 হয়ে যাবে, অর্থাৎ এই IC1 ফুল এই কারেন্টটাই এদিকে চলে আসবে। জি স্যার। জি স্যার। তাহলে এখানে একটু খেয়াল করো, এদিক দিয়ে যে কারেন্টটা আসছে এটা হচ্ছে IS, এটা হচ্ছে VS। VS টা কি? সেন্ডিং এন্ড ভোল্টেজ, এবং IS টা হচ্ছে কি? সেন্ডিং এন্ড কারেন্ট। কারেন্ট। তাহলে IS টা এখানে এসে দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে IC1 আর একটা হচ্ছে কি IC2 না? তাহলে IC1 টা এদিকে এসে দুই ভাগে ভাগ হওয়ার কথা ছিল যদি এখানে লোড থাকতো, কিন্তু যদি এখানে লোডটা না থাকে, ওই সময় IR ইকুয়ালস টু হবে 0, ফুল এই IC1 টাই এদিকে চলে আসবে না? আসবে? আচ্ছা, স্যার। তাহলে এখন আসো, এখানে আমরা আগের মতোই বিআরটা হচ্ছে কি এটার জন্য মানে এই রেফারেন্সটা, আর এটা হচ্ছে IC1। তাইলে আমরা এট ফার্স্ট বিআর থেকে যখন আমরা বিএস এ আসতে চাইবো, তাহলে বিআর এর সাথে আমি এই আর এর মধ্য দিয়ে ড্রপ এবং এক্স এর এই মধ্য দিয়ে যে ড্রপ, আমরা এই দুইটা এই মানে তোমার অ্যাড করব, তাই না? ঠিক আগের মতোই। তাহলে বিআর এর সাথে তাহলে আর এর মধ্য দিয়ে যেই ড্রপ, ওটা হবে কি আর IC1 না? জি স্যার। তাহলে এই IC1 এর যে ডিরেকশন আছে, ঠিক একইভাবে যেহেতু আর এর কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে একই ডিরেকশনে আর IC1 হবে, অর্থাৎ এইটা এবং এটা প্যারালাল হবে, তাই না? জি স্যার। এরপর আর এর সাথে এক্স এর অ্যাঙ্গেল কত? 90 90 ডিগ্রি। তাহলে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে XIC1। তাহলে এখান থেকে খেয়াল করো এই ডায়াগ্রাম থেকে, এরপর এখান থেকে যদি আমরা এখানে অ্যাড করি, এটা বিএস হলো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, তাহলে বিএস টা বিআর এর তুলনায় ছোট হলো। তাহলে এটা ডায়াগ্রাম থেকে আমরা এটা বুঝলাম, বিএস টা বিআর এর তুলনায় কি এখানে ছোট। এখন এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি একটু দেখবো, ওকে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আগে একটু বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কোনটা কি? এখানে ভিআর টা কি, ভিএস টা কি? ওজি দিয়ে ভিএস বুঝাই, জিএফ হ্যাঁ এই টার্মটা দিয়ে এখানে XIC1 বুঝাই, ইএফ দিয়ে বুঝাই RIC1, হ্যাঁ ও এইচ দিয়ে বুঝাই IC1। এই এক্সপ্লেনেশন গুলাই এখানে আছে, ওকে? স্যার ভিআরটার সাথে স্যার আর IC1 টা স্যার ইয়া থেকে 90 ডিগ্রিতে কেন আছে স্যার একটু বলবেন আবার? এটা বলছিলাম কি যে IC1 এটা তোমার এই ডিরেকশন আছে না? IC1 টা একদিকে বিআর থাকবে আর একদিকে আই থাকবে IC1 থাকবে না? তাহলে IC1 যেহেতু আর এর কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে IC1 এর যে মানে যে ডিরেকশনটা ঠিক একই ডিরেকশনে আর IC1 টা হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে এই টার্ম গুলাই এখানে আছে, নমিনাল পাই মডেল। এখানে তোমার একটু খেয়াল করো, এই যে ইএফ দিয়ে কি বুঝাই, হ্যাঁ তারপরে মানে তোমার অন্যান্য যে টার্ম গুলো ও ই দিয়ে এখানে মানে কি বুঝাই, ও এইচ দিয়ে কি বুঝাই, এই টার্ম গুলা মানে এখানে আছে, এই মানে এগুলো অলরেডি এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা ইকুয়েশন দিয়ে একটু দেখবো। ইকুয়েশন দিয়ে একটু দেখবো বিআর টা কেন বিএস এর তুলনায় কি হয়, বড় হয়। আচ্ছা আচ্ছা, এই ফিগারটাও তো আমরা জানি না? জি স্যার। এই ফিগারের ক্ষেত্রে আমরা এটার মধ্যে দিয়ে কারেন্টটা কত সেটা আমরা বের করছিলাম, মনে আছে? জি স্যার। মানে এটার মধ্যে দিয়ে যে কারেন্ট, ওটা হবে এইটা এবং এটার সাথে যোগফলটা না? জি স্যার। তাহলে হবে কি IR প্লাস VR ইনটু Y ডিভাইড বাই 2। তাহলে এটার মধ্যে দিয়ে যে কারেন্ট,
ওটা হচ্ছে ভিআর ইনটু ওয়াই ডিভাইড বাই 2, এটার মধ্যে দিয়ে যে কারেন্ট ওটা হচ্ছে আইআর। তাহলে এই দুইটার মধ্যে যে যোগফল এটাই হচ্ছে কি এটার এই মানে তোমার এটার মধ্যে যে ফ্লো হচ্ছে। তাহলে এইটার সাথে যদি আমরা এই কারেন্টটা অ্যাড করি তাহলে ওখান থেকে আমরা আইএস টা পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তাহলে কিভাবে আমরা বিএস এর ইকুয়েশনটা ওখান থেকে এইভাবে পাইছিলাম, এই যে এখানে বিএস এর ইকুয়েশনটা, বিএস এর ইকুয়েশন হচ্ছে এটা, হ্যাঁ, ইনটু জেড প্লাস হচ্ছে বিআর, হ্যাঁ, অর্থাৎ এখানে যে ড্রপ ওটার সাথে যদি আমরা বিআর টা অ্যাড করি আমরা এখান থেকে বিএস টা পাবো। এটা অলরেডি আর আগের ক্লাসে মানে এখানে বলা হয়েছিল। তাহলে বিএস এর ইকুয়েশন এইটা, আইএস এর ইকুয়েশনটা হচ্ছে, আচ্ছা তোমরা একটু এই ইকুয়েশনটা একটু এই ফিগারটা আঁকো, তোমরা এই ফিগারটা একটু আঁকো, এঁকে ইকুয়েশন বিএস এবং আইএস এর ইকুয়েশনটা মানে মানে একটু মানে আগে লিখো। আচ্ছা, এটা আঁকার পরে এখান থেকে বিএস এর জন্য এই ইকুয়েশনটা মানে এখানে লিখো, বিএস ইকুয়ালস টু হচ্ছে এটা। স্যার ফিগারটা আরেকটু করে দেখেন। আরেকটু দেখাবো? আচ্ছা ঠিক আছে। একটু দেখো, এই ফিগারটা আঁকার পরে এখান থেকে শুধু বিএস এর ইকুয়েশনটা একটু লিখো। এরপরে বিএস এর পরে আইএস এর ইকুয়েশনটা মানে একটু মানে লিখো। আচ্ছা, আইএস টা এখানে মনে হয় আর মানে এই মানে আইএস টা এখানে বের করার মানে এই মানে আলাদা করে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বিএস এর ইকুয়েশনটার পরে আমরা একটু আগে বললাম কি লং মানে এই মানে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কোনো লোড থাকবে না। যদি কোনো লোড যদি এই ফিগারে একটু খেয়াল করো, একটু আগে আমরা মানে মানে এখানে বলছি আমরা এখানে যে ইকুয়েশনটা আনছি এটা হচ্ছে এখানে লোড আছে মানে সেই হিসেবে আনছি না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা বলি এখানে কোনো লোড নাই, এখানে যদি কোনো লোড যদি না থাকে তাহলে আইআর ইকুয়ালস টু এখানে কি হবে, জিরো হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই আইআর ইকুয়ালস টু জিরো বসাও তো। এখানে আইআর ইকুয়ালস টু জিরো বসানোর পরে বিএস এর ইকুয়েশনটা কি আসছে একটু, এখানে আইআর ইকুয়ালস জিরো বসাও। শুধু ফার্স্টের পার্টটা থাকবে আর কি, সেকেন্ডটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ডটা জিরো হয়ে যাবে। তাহলে এই ইকুয়েশনটা আসবে আমাদের না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, বিএস মাইনাস বিআর ইকুয়ালস টু জেড ওয়াই ডিভাইড বাই 2 বিআর। ওকে, আচ্ছা এরপর আসো জেড ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস জে ওমেগা এল। আর প্লাস জে ওমেগা এল হচ্ছে পার মিটার লেন্থের জন্য। আমরা মানে এটাকে যদি টোটাল যে লেন্থ ওটা দিয়ে গুণ করে দিই তাহলে ইন টোটাল জেডটা পাবো, তাই না? জি স্যার। ইন দ্য সেম ওয়ে ওয়াই এর ক্ষেত্রে হবে কি জে ওমেগা সি হোল এস ইনটু এস। ওকে, আচ্ছা আচ্ছা, যদি লাইনের যে রেসিস্টেন্সটা, যদি এখানে যেহেতু বললাম মানে ক্যাপাসিটেন্স ইফেক্টটা বেশি, সো আমরা এটার এই মানে রেসিস্টিভ যে পার্ট আছে আমরা ওটাকে বাদ দিতে পারি। হ্যাঁ, যদি বাদ দিই অর্থাৎ আর এর যে ভ্যালু, তাহলে আর ইকুয়ালস টু আমরা এখান থেকে মানে কি লিখবো, এখানে আর ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে শুধু আমরা কি লিখতে পারি, জেড ইকুয়ালস টু জে ওমেগা এলএস। ওকে, তাহলে এখানে যদি আমি জে ওমেগা এলএস এবং জে ওমেগা সিএস টা বসাই, একটু খেয়াল করো তো, তাহলে বিএস মাইনাস বিআর ইকুয়ালস টু হাফ ইনটু এই মানে জেড এর জায়গায় হবে কি জে ওমেগা এলএস এবং
ওয়াই এর জায়গায় হবে কি জে ওমেগা সিএস না ইনটু বিআর। জি ওকে, স্যার। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, জে 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 স্কয়ার ইকুয়ালস টু -1 না? জি স্যার। তাহলে এখানে আসছে কি মাইনাস হাফ ইনটু এটা, তাইলে বিএস মাইনাস বিআর ইকুয়ালস টু মাইনাস আসবে কোন সময়? জি স্যার, রেজিস্ট্যান্স নেগলেক্ট করা হয় স্যার। না, বিএস মাইনাস বিআর অর্থাৎ 5 বিআর বড় হয়ে গেল গা। মাইনাস 10 না ইকুয়ালস হ্যাঁ। টু কি আসবে? বিআর এর মান বড় হবে। -5 আসবে। 5। অর্থাৎ বিআর এর মানটা যদি বড় হয় ওই সময় কি আমাদের এখানে কি আসবে? মাইনাস আসবে। তাহলে এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি এটা বলতে পারি কিনা, যদি মানে রিসিভিং এন্ডের ভোল্টেজটা বড় হয়, রিসিভিং এন্ডের ভোল্টেজটা যদি বড় হয় ওই সময় যে ইফেক্টটা সেই ইফেক্টটা হচ্ছে কি ফেরান্টি ইফেক্ট। জি স্যার। বলতে পারি? আচ্ছা, জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, বিআরটা বিএস এর তুলনায় বড়। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন দিয়ে এটা প্রুফ করা যায় যে মানে বিআরটা বিএস এর তুলনায় বড় হতে পারে অন সাম স্পেশাল কন্ডিশন। ওকে, তাইলে আমাদের লং ট্রান্সমিশনের ক্ষেত্রে ওপেন সার্কিট রাখা যাবে? না স্যার। আচ্ছা, তাইলে ওখানে অলওয়েজ কি লোডেড অবস্থায় এটাকে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমাদের ট্রান্সমিশন লাইনের যে থিওরি পার্টটা এতটুকু পর্যন্ত। এখানে বেশ কিছু ম্যাথ আছে। তোমরা আশফাক হোসেনের যে বই আছে না তোমাদের কাছে, আশফাক হোসেনের বই কি আছে? জি স্যার। আশফাক হোসেনের বইতে এটার মানে অনেকগুলা ম্যাথ আছে, ম্যাথগুলা একটু মানে দেখা লাগবে আর কি। তো আগামী সপ্তাহে তোমাদের যে কাজটা হবে, আগামী সপ্তাহে এটা রেকর্ড করার প্রয়োজন নেই, এটা